Assalamu alaikum. Good morning, dear students. I'm back again with you. Today I'd like to welcome the students of class 12. And I have been delivering my lecture on transformation of sentences using the rules of joining sentences. I have already taken several classes on this topic, and today I'll again discuss some other rules of this topic. So let's start with the class with a PowerPoint presentation. So dear students, look at the slide. Welcome. I'm Hirunessa Shapla, Assistant Professor, Department of English. The class is for the students of class 12, English second paper, topic, in a transformation through joining sentences. Okay. Today, at first I'll talk about the use of in spite of and despite. Okay, in spite of and despite. In spite of is used in simple sentence to express this, that something is unexpected. আমরা কোনো কিছু আনএক্সপেক্ট করি, যেটা আমরা এক্সপেক্ট করি না, বা কন্ট্রাডিক্টরি কিছু স্টেটমেন্ট আছে যেগুলোকে আমরা সিম্পল সেন্টেন্সে প্রকাশ করার জন্য ইনস্পাইট অফ অথবা ডিসপাইট এই দুটি জিনিস আমরা ব্যবহার করে থাকি। ফার্স্ট লুক অ্যাট দ্য স্ট্রাকচার অফ ইনস্পাইট অফ। তোমাদের মনে আছে কিনা, হয়তো বা মনে আছে, আমি আমার একটি ক্লাসে বিকজ অফ অ্যান্ড অন অ্যাকাউন্ট অফ এর একটি স্ট্রাকচার দেখিয়েছিলাম। সেম থিং, সেম স্ট্রাকচার উইল বি ইউজড ইন ইউজিং ইনস্পাইট অফ। তার মানে বিকজ অফ অ্যান্ড অন অ্যাকাউন্ট অফ আমরা যদিও অন্য একটি অর্থে ব্যবহার করে থাকি, কিন্তু স্ট্রাকচারটা কিন্তু ইনস্পাইট অফের সাথে একেবারে সেম, আমরা একই স্ট্রাকচার ব্যবহার করতে পারি। সো ইনস্পাইট অফের পরে আমরা বিকজ অফের পরে যেমন পজিটিভ ফর্ম অফ দ্য প্রোনাউন অফ দ্য সাবজেক্ট, আমরা সাবজেক্টের প্রোনাউনের যে পজিটিভ ফর্ম করেছিলাম সেটি আমরা করব। তারপরে বিং, মিজার ওয়াজ ওয়ার বা বিভার্ব থাকলে আমরা বিং লিখেছিলাম, হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং লিখেছিলাম, অথবা মেইন ভার্বের সাথে আইএনজি করেছিলাম, অথবা কোনো কিছুই না করে যদি আমরা নাউন জানি সেই নাউনটা কিন্তু আমরা লিখেছিলাম। একই জিনিস আমরা এখানে করব, তারপরে আমরা সেকেন্ড ক্লজ ইউজ করব। সো দ্য স্ট্রাকচার ইজ ইন স্পাইট অফ পজিটিভ ফর্ম অফ দ্য প্রোনাউন অফ দ্য সাবজেক্ট, দেন বিং, হ্যাভিং, ভার্ব আইএনজি, নাউন, যে কোনো একটি আমরা এখানে বসাবো। বাট বিং লেখার সময় উই হ্যাভ টু কেয়ারফুল দ্যাট দ্য বি ভার্ব ইজ দেয়ার. In case of having, you have to you have to notice that have verb is there, have, has, or had. Or if you don't find is, was, were, or have, has, had, then you should add ing to the main verb. And if you know the noun of that adjective or of the word, that you can use noun instead of being, having, or verb ing. Okay, so look at the example. The man was tired, he could finish the work in time. There are two sentences are written. আমি দুটো সেন্টেন্স এখানে লিখেছি, দুটো সেন্টেন্স এখানে লেখা হয়েছে। প্রথমটি হচ্ছে the man was tired, he could finish the work in time. এখানে কিন্তু আনএক্সপেক্টেড অর দুটো কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট আছে। লোকটি টায়ার্ড ছিল, হি কুড ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম, কিন্তু সময়ের ভেতরেই কিন্তু সে কাজটি শেষ করতে পেরেছিল। একটা লোক যখন টায়ার্ড থাকে বা দুর্বল থাকে, সে কিন্তু একটা কাজ করতে তার জন্য অসুবিধা হওয়ার কথা, কিন্তু আনএক্সপেক্টেডলি লোকটি কাজটি শেষ করতে পেরেছিল। সো হাউ ক্যান উই জয়েন দিস টু সেন্টেন্সেস উইথ ইন স্পাইট অফ? জাস্ট লুক অ্যাট দ্য সেন্টেন্স that I have written here. In spite of his being tired, the man could finish the work in time. In spite of his being, here the pronoun, I have used the pronoun of the subject. আমি হি ব্যবহার হি প্রোনাউনের পজিটিভ ফর্ম ব্যবহার করেছি। হিয়ের পজিটিভ ফর্ম হচ্ছে his. In spite of his being, এখানে was ছিল, was is to be verb, এখানে be verb হচ্ছে was, সেজন্য আমি being ব্যবহার করেছি। In spite of his being tired, the man could finish the work in time. Just notice here that I have written
অ্যাজ ওয়েল, আমি কিন্তু টায়ার্ডনেস এখানে ব্যবহার করেছি। আমি যদি বিং টায়ার্ড ব্যবহার করতে না চাই, ইন স্পাইট অফ হিজ বিং টায়ার্ড, এই বিং টায়ার্ড এই দুটি ওয়ার্ড যদি আমি ব্যবহার করতে না চাই, আমি কিন্তু এই টায়ার্ড শব্দটি, টায়ার্ড ইজ অ্যান অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের নাউন হচ্ছে টায়ার্ডনেস, আমি কিন্তু টায়ার্ডনেসটা এখানে ব্যবহার করতে পারি। ইন স্পাইট অফ হিজ টায়ার্ডনেস দ্য ম্যান কুড ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম, আমি কিন্তু এভাবে লিখতে পারি। Next, look at another example. The boy was brilliant. He did not get chance in Dhaka University. এটাও আরেকটা আনএক্সপেক্টেড ব্যাপার যে ছেলেটি খুব ব্রিলিয়ান্ট কিন্তু সে ডিইউতে বা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়নি। এই যে একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার ঘটেছে, এই ব্যাপারটিকে আমি যদি জয়েন করতে চাই ইনস্পাইট অফ সিম্পল সেন্টেন্সে, আমি ইনস্পাইট অফ ব্যবহার করব। সো লুক অ্যাট দ্য সেন্টেন্স, ইনস্পাইট অফ হিজ বিং ব্রিলিয়ান্ট, in spite of his being brilliant, the boy did not get chance in DU or Dhaka University. তাহলে এখানে একইভাবে আমি his লিখেছি, প্রোনাউনের his, being যেহেতু was ছিল সেখানে আমি এই জন্য being ব্যবহার করেছি এবং অ্যাডজেক্টিভকে অ্যাডজেক্টিভই রেখেছি। the boy did not get chance in DU। এই স্ট্রাকচারটা যদি আমরা মনে রাখি তাহলে সিম্পল সেন্টেন্সে কিন্তু আমরা ইনস্পাইট অফ ব্যবহার করতে পারবো। ইনস্পাইট অফ অ্যান্ড ডেসপাইট কিন্তু সেম মিনিং কনভে করে, ঠিক আছে? এই দুটি শব্দের মানে কিন্তু একই, অর্থ কিন্তু একই। আমরা ডিসপাইট দিয়ে কিছু এক্সাম্পল দেখব নেক্সট স্লাইডে। সো ডিসপাইট ইজ অলসো ইউজ টু কানেক্ট টু অপোজিট স্টেটমেন্ট লাইক ইনস্পাইট অফ ইন সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ যেভাবে কাজ করে, এখানে কিন্তু আমরা ডিসপাইট দিয়েও কিন্তু ঠিক একইভাবে কিন্তু দুটি অপোজিট স্টেটমেন্টকে কানেক্ট করতে পারি। ডিসপাইট, তারপর দ্য ফ্যাক্ট, ডিসপাইটের সাথে আমরা সরাসরি দ্য ফ্যাক্ট সেটাকে আমরা লিখব। আমরা কিন্তু ইনস্পাইটের পরে অফ দিয়েছি, ইনস্পাইট অফ, তারপরে আমরা ওই ফ্যাক্টটা লিখেছি বা ওই ঘটনাটি আমরা লিখেছি বা ওই মূল বিষয়টা আমরা লিখেছি। এখানে কিন্তু ডিসপাইটের পরে কিন্তু আমরা অফ ব্যবহার করব না, এটুকু একটু পার্থক্য আছে। আমরা ডিসপাইটের পরে অফ ব্যবহার করব না, সরাসরি স্টেটমেন্টটা লিখে দিব। এবং তারপরে হচ্ছে সেকেন্ড পোর্শন অফ দ্য সেন্টেন্স, দেয়ার ওয়াজ হেভি ট্রাফিক। The first sentence is there was heavy traffic. We got there in time. রাস্তায় প্রচুর জ্যাম ছিল, আমরা সেখানে ঠিক টাইমে পৌঁছেছিলাম। তাহলে এখানেও দুটি অপোজিট স্টেটমেন্ট। হেভি ট্রাফিক থাকলে কিন্তু আমাদের কিন্তু সেখানে ঠিক সময়ে পৌঁছার কথা নয়, বাট উই রিচড দেয়ার অন টাইম। সো এই দুটি অপোজিট স্টেটমেন্টকে আমরা কানেক্ট করব ডিসপাইট দিয়ে। ডিসপাইট দ্য হেভি ট্রাফিক, এখানে কিন্তু ডিসপাইট অফ বিং, হ্যাভি ট্রাফিক এসব কিছু আমি লিখিনি, সরাসরি ডিসপাইট। আমাদের ফ্যাক্ট কোনটা? ফ্যাক্ট হচ্ছে হ্যাভি ট্রাফিক, এই হ্যাভি ট্রাফিকটা হচ্ছে আমাদের মূল বিষয়। আমি কিন্তু সরাসরি ডিসপাইট দ্য হ্যাভি ট্রাফিক লিখেছি, এখানে আর অন্য কোনো কিছুতে আমি যাইনি। ডিসপাইট দ্য হ্যাভি ট্রাফিক উই গট দেয়ার অন টাইম, আমরা কিন্তু সেখানে পৌঁছে গিয়েছিলাম। তাহলে ইনস্পাইট অফ অ্যান্ড ডিসপাইট অফ এই দুটোই কিন্তু আমরা সিম্পল সেন্টেন্সে ব্যবহার করছি। আমরা এখন দেখব হাউ দিস টু রুলস অফ জয়নিং সেন্টেন্স are used in transformation of sentences. আমরা ট্রান্সফরমেশন কীভাবে করব তার আগে আমরা দেখে নিব যে কমপ্লেক্স সেন্টেন্সে ইন স্পাইট অফ অ্যান্ড ডিসপাইট অফ দিস যে সিম্পল সেন্টেন্সটি থাকবে, হাউ ক্যান উই ট্রান্সফর্ম the simple sentence with in spite of and despite into complex sentence. So look at the next slide. Okay, so then in case of in spite of and despite in simple sentence we will use though or although in complex sentence. তার মানে হচ্ছে আমরা in spite of অথবা despite যুক্ত সিম্পল সেন্টেন্সকে যদি কমপ্লেক্স করতে চাই we have to use though or although. though or although একই জিনিস, একই অর্থ। আমরা though ব্যবহার করতে পারি, although ব্যবহার করতে পারি, it doesn't matter, it doesn't এটা কোনো সমস্যা হতে পারে না, সমস্যা নয়, আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি। So though although is used in complex sentence to express contradictory meaning. contradictory স্টেটমেন্টকে প্রকাশ করার জন্য আমরা though although ব্যবহার করে থাকি। কোথায় ব্যবহার করে থাকি? ইন কমপ্লেক্স সেন্টেন্স। এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখা দরকার যে কোনটা কোন সেন্টেন্সে ব্যবহার করতে হয়। সো আমাদের সবসময় আমরা মনে রাখবো যে ইন স্পাইট অফ অ্যান্ড ডিসপাইট হচ্ছে সিম্পল সেন্টেন্সে, এবং সেই সিম্পল সেন্টেন্সকে আমরা যদি ইফ ইউ ওয়ান্ট টু মেক ইট কমপ্লেক্স উই হ্যাভ টু ইউজ দো আর অলদো।
So look at the example first. The man was tired, he could finish the work in time. আমি কিন্তু সেই আগের সেন্টেন্সটিকে, যে সেন্টেন্সটি আমি ইন স্পাইট অফে দেখিয়েছি, সেই সেন্টেন্সটিকেই কিন্তু আমি এখানে আবারও আমি লিখেছি। সো আমি এই দুটো সেন্টেন্সকে এখন দো দিয়ে জয়েন করব। এখন দোর সাথে আমি কোন অংশটা রাখবো, যেটা হচ্ছে গিয়ে সমস্যা কোনটা, টায়ার্ড, সেটা এটা হচ্ছে গিয়ে প্রবলেম, এই প্রবলেমটা ছিল তার। দো দ্য ম্যান ওয়াজ টায়ার্ড হি কুড ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম। আমার একটা ওয়ার্ড মিস হয়ে গেছে, এখানে দ্য ওয়ার্ক কথাটা লেখা উচিত ছিল, বাট আমি মিস করে গিয়েছি। সো আমি বলে যাচ্ছি দ্য ওয়ার্ক শব্দটি। দো দ্য ম্যান ওয়াজ টায়ার্ড, যদিও লোকটি টায়ার্ড ছিল, সে কাজটি শেষ করতে পেরেছিল সময়ের মধ্যে। তাহলে আমার দোটা ব্যবহার করতে হবে, যেটা প্রবলেমেটিক ওয়ার্ড। টায়ার্ড এখানে একটা প্রবলেম, যে সে অসুস্থ বা সে টায়ার্ড, তাহলে এটা হলো তার প্রবলেম। তারপরেও এই যে টায়ার্ডনেস থাকার পরেও সে কাজটি শেষ করতে পেরেছিল। আমরা আরেকটা সেন্টেন্স লিখেছি, দো দ্য বয় ওয়াজ ব্রিলিয়ান্ট, যদিও ছেলেটি মেধাবী ছিল, সে কিন্তু চান্স পায়নি, ঢাকা ইউনিভার্সিটিতে সে চান্স পায়নি, ডিড নট গেট চান্স ইন ডিইউ। সো এখানে ফ্যাক্ট ছিল ব্রিলিয়ান্ট, সে যদিও ব্রিলিয়ান্ট ছিল, মেধাবী ছিল। সো আমরা এভাবে সেন্টেন্সগুলো করতে চেষ্টা করব। নাও আই উইল শো ইউ দ্য টেবল অফ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আমি দেখাবো কীভাবে সিম্পল সেন্টেন্স থাকলে ইনস্পাইট অফকে দো অলদো দিয়ে কমপ্লেক্স করা যায়, এবং ফাইনালি এটাকে কীভাবে আমরা কম্পাউন্ড সেন্টেন্স করতে পারি, এটা আমরা দেখব আমাদের নেক্সট স্লাইডে। Okay, so look at the slide. Okay, simple, complex and compound. In spite of or despite in simple sentence, then you have to make it using though although, make it complex using though although, and but is used in compound. তার মানে হচ্ছে ইন স্পাইট অফ অর ডিসপাইট সিম্পল সেন্টেন্সে থাকলে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করব দো অলদো ব্যবহার করে, এবং কম্পাউন্ড সেন্টেন্সে আমরা বাট দিয়ে জয়েন করব। বাট হচ্ছে একটা কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন। আমরা বাট দিয়ে, এই কনজাংশন দিয়ে আমরা সেন্টেন্স দুটিকে জয়েন করব। Okay, so look at the example. In spite of his being tired, the man could finish the work in time. Though the man was tired, he could finish the work in time. The man was tired but could finish the work in time. Okay, the next sentence is, in spite of having good results. আমি এখানে despiteও দিতে পারতাম, despite having good results লিখতে পারতাম। In spite of having good results, he did not get a good job. Though he had good results, he did not get a good job. He had good results but he did not get a good job. এখানে খেয়াল করো, though he had good results ছিল, এখানে had ছিল, এখানে have ভার্বের একটা রূপ ছিল, ফর্ম ছিল। দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ রিটেন হ্যাভিং। হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং হয়, এটা আমি বলেছিলাম স্ট্রাকচার, ইন স্পাইট অফ এ স্ট্রাকচারে। সো এই জিনিসগুলো তোমরা খেয়াল করবে, কিন্তু এটা খেয়াল করতে হবে, যেহেতু এখানে হ্যাভিং আছে। দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ টু ইউজ হ্যাড আফটার দ্য সাবজেক্ট। আমাকে বুঝতে হবে, এখানে যেহেতু হ্যাভিং আছে, আমাকে বুঝতে হবে, আমাকে কমপ্লেক্স বা কম্পাউন্ড করতে গেলে এটার ভার্বটাকে আমাকে লিখতে হবে হ্যাড। এখন আমি হ্যাড কেন লিখব? এটা তো হ্যাভও হতে পারতো। হ্যাঁ, এখানে আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের পরের যে ক্লজটা, সেকেন্ড ক্লজ ইজ রিটেন ইন পাস্ট টেন্স। হি ডিড নট, here I have written did not. That means this sentence is in the past form. এই সেন্টেন্সটি পাস্ট ফর্মে আছে, এবং সে কারণে আমার এখানকার ভার্বটাকে পাস্ট করতে হবে। এই বিষয়গুলো কিন্তু আমাদের লেখার সময় গ্রামাটিক্যাল আইটেমসগুলো ইউ হ্যাভ টু keep in mind this information, grammatical information, when you are going to write anything. Okay, so now I'll move on to the next rule, that is relative pronoun. Relative pronouns are used to join two clauses in a complex sentence. তার মানে হচ্ছে relative pronoun ইউজ করা হয় কমপ্লেক্স সেন্টেন্সে। কিভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্স রিলেটিভ প্রোনাউন ইউজ করব? কোথায় রিলেটিভ প্রোনাউনটা বসে? দে আর প্লেসড আফটার এ নাউন অর এ প্রোনাউন। তারা একটি নাউন বা প্রোনাউনের পরে বসে। ওখানে বসার কারণটা কি? ওখানে বসার কারণ হচ্ছে সে যে নাউন বা প্রোনাউনের পাশে বসবে, সেই নাউন বা প্রোনাউনকে সে ইন্ডিকেট করবে। সেই জন্যই সেই নাউন বা প্রোনাউনের পাশে রিলেটিভ প্রোনাউনটি বসবে। Okay, so look at the example first. I saw the man, he was catching fish. এখানে আমি এই দুটো সেন্টেন্সকে I have to connect this
So here I have to connect these two sentences with a relative pronoun. Okay, so I saw the man, he was catching fish. I saw the man who was catching fish. Here I have used who after the man, noun. This is a noun. I have used who, the relative pronoun, after the noun. Here who is indicating the man. তার মানে হচ্ছে আমি হুটা বসিয়েছি একটি নাউনের পরে। দ্য ম্যান হচ্ছে একটা নাউন, এর নাউনের পরে আমি হুটা বসিয়েছি। একটা মাত্র কারণ হচ্ছে, দিস ইজ দ্য মেইন রিজন, যে এই হু এই রিলেটিভ প্রোনাউনটি দ্য ম্যান নাউনটিকে নির্দেশ করছে। হু বলতে এখানে এই মানুষটিকেই বোঝাচ্ছে। সো আই স দ্য ম্যান হু ওয়াজ ক্যাচিং ফিশ। The next example, look at the next example. This is the house I want to buy. This is the house I want to buy. এটা হচ্ছে সে, this is the house, এবং তারপরের সেন্টেন্স আমি বলছি আমি এটাকে কিনতে যাই। তাহলে আমি এখানে কিন্তু আমি লিখেছি অন্য একটা রিলেটিভ প্রোনাউন ইউজ করেছি। দিস ইজ দ্য হাউস হুইচ অবলিক দ্যাট আই ওয়ান্ট টু বাই। এটা হচ্ছে সেই হাউসটি, এই বাড়িটি যেটা কিনা আমি কিনতে চাই। আমি এখানে দেখো হুইচ অথবা দ্যাট বসিয়েছি, দুটাই কিন্তু রিলেটিভ প্রোনাউন। হুইচও রিলেটিভ প্রোনাউন, দ্যাটও রিলেটিভ প্রোনাউন। এখানে আমি হাউস ইজ অ্যান অবজেক্ট, একটা অবজেক্ট হাউস, এটার পরিবর্তে এটাকে মিন করার জন্য, এটাকে ইন্ডিকেট করার জন্য আই হ্যাভ রিটেন হুইচ অর দ্যাট। দ্যাট মিনস ইফ আই ওয়ান্ট টু ইন্ডিকেট আ নাউন or person, not noun, a person, I have to use a who. একজন ব্যক্তিকে যদি আমি বোঝাতে চাই তার পরিবর্তে আমি হু ব্যবহার করব, কিন্তু তার পরিবর্তে যদি কোনো অবজেক্ট আমি বোঝাই, যদি মানে মানুষের জায়গায় যদি কোনো অবজেক্ট থাকে, দেন আই হ্যাভ টু ইউজ হুইচ অবলিক দ্যাট। হুইচ অথবা দ্যাট দিয়ে আমি হাউস মানে এখানে একটা অবজেক্টকে বোঝাতে পারি। ওকে, সো দিস ইজ দ্য হাউস হুইচ অর দ্যাট আই ওয়ান্ট টু বাই। You met a boy who is my brother. You met a boy, he is my brother. The boy whom you met is, আমি এখানে সেন্টেন্সটি সম্পূর্ণ করিনি, আমি লিখে দিচ্ছি। ওকে, সো ইউ মেট এ বয়, হি ইজ মাই ব্রাদার। দ্য বয় হুম ইউ মেট ইজ মাই ব্রাদার। এখানে হুম শব্দটি এটিও একটা রিলেটিভ প্রোনাউন, দ্য বয়ের পাশে বসেছে। কেন এখানে দ্য বয়ের পরে আমি হুম লিখেছি? কারণ এখানে বয় হচ্ছে একটা অবজেক্ট, অবজেক্টের কারণে আমি হুম লিখেছি। এই জন্য দ্য বয় হুম ইউ মেট ইজ মাই ব্রাদার, এভাবে লিখতে হয়েছে বিষয়টি। ওকে, now I will show you the use of relative pronoun in transformation of sentences. সো আমি কয়েকটা সেন্টেন্স দেখিয়েছি যে কী হতে পারে। কমপ্লেক্স সেন্টেন্সে লিখেছি, আমি কমপ্লেক্স থেকে দেখাচ্ছি। এখানে কিন্তু রুলসটা আমি সিম্পল থেকে শুরু করিনি। I have started the table with complex sentence. So look at the example. I saw the man who was catching fish. এটাকে যদি আমি সিম্পল করতে চাই, খুব ইজি। আই স দ্য ম্যান ক্যাচিং ফিশ। এখানে আমি যদি বলি আমি কোন নিয়ম ব্যবহার করেছি, এটা কোনো স্পেসিফিক আমি নিয়ম দেখাচ্ছি না। এখানে বিভিন্ন রকমের নিয়ম বা রুল এখানে মানে ইউজ করতে হতে পারে। যেমন এখানে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করেছি আমি, আই স দ্য ম্যান ক্যাচিং ফিশ। আমি প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু আগের ক্লাসে ব্যাখ্যা করেছি কোথায় বসাতে হয়। যখন দুইটা ভার্ব থাকে তখন সেকেন্ড ভার্বের সাথে আমরা আইএনজি করি। আই স দ্য ম্যান হু ওয়াজ ক্যাচিং ফিশ, এখানে সেকেন্ড ভার্ব হচ্ছে ক্যাচিং, এই ক্যাচিং এই প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে আমরা বসিয়েছি, আই স দ্য ম্যান ক্যাচিং ফিশ। এবং কম্পাউন্ডে আমরা অ্যান্ড ব্যবহার করেছি, আই স দ্য ম্যান অ্যান্ড হি ওয়াজ ক্যাচিং ফিশ। আই স দ্য ম্যান অ্যান্ড হি ওয়াজ ক্যাচিং ফিশ, এখানে হি দিয়ে কিন্তু দ্য ম্যানকেই কিন্তু আমরা ইন্ডিকেট করেছি। ওকে, দ্য নেক্সট সেন্টেন্স ইজ দিস ইজ দ্য হাউস দ্যাট আই ওয়ান্ট টু বাই। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। নাও লুক অ্যাট দ্য সিম্পল সেন্টেন্স, আই ওয়ান্ট টু বাই দিস হাউস। ভেরি সিম্পল, সিম্পল সেন্টেন্স, সিম্পলের মতো আমি ব্যবহার করেছি, আই ওয়ান্ট টু বাই দিস হাউস। So in compound I have written this sentence in this way, this is the house that I want to buy and I want to buy, আমি এখানে একটু অ্যাড করতে পারি, this is the house and I want to buy it, এখানে একটু মিস করে গেছি, আমি এটা ঠিক করে দিচ্ছি। ওকে, সো এই শব্দটি মিস হয়ে গিয়েছিল, this is the house and I want to buy it, আমি এই ঘরটি এই হাউসটি কিনতে চাই। ওকে, সো এখানেও আমরা অ্যান্ড দিয়েই কিন্তু করেছি। Next sentence, you met the boy who is my brother. You met the boy who is my brother. Next one is in simple sentence, you met my brother. Very simple. এখানে ছিল তুমি যে ছেলেটিকে দেখেছিলে সে হচ্ছে আমার ভাই, অ্যান্ড তুমি যে ছেলেটিকে যার সাথে তোমার দেখা হয়েছে বা সাক্ষাৎ হয়েছে সে হচ্ছে আমার ভাই। নেক্সট সেন্টেন্স সিম্পল, ইউ মেট মাই ব্রাদার, তুমি আমার ভাইয়ের সাথে দেখা করেছো বা তোমার দেখা হয়েছে বা সাক্ষাৎ হয়েছে।
In compound sentence আমি লিখেছি you met the boy and he is my brother. তুমি আমার ভাইয়ের সাথে দেখা করে তুমি একটি ছেলের সাথে দেখা করেছো এবং সে হচ্ছে আমার ভাই। খুব ইজি ওয়েতে কিন্তু আমি এই তিনটা অপশনে আমি তিনটা সেন্টেন্স ভাগ ভাগ করে দেখিয়েছি। আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো। So dear students, in this slide I will show you some other simple sentence using abstract noun. আমরা কিছু কিছু সিম্পল সেন্টেন্সে দেখি যে অ্যাবস্ট্রাক্ট নাউন ব্যবহার করা হয়, মানে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়, লাইক বিউটি, লাভ, হেলথ, কাইন্ডনেস এটসেট্রা আর ইউজড অ্যাজ সাবজেক্টস। লুক এট দ্য এক্সাম্পল ইন সিম্পল সেন্টেন্স, হেলথ ইজ ওয়েলথ। হেলথ ইজ ওয়েলথ, এখানে হেলথ এবং ওয়েলথ দুটোই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, এখানে হেলথটিকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। এই জাতীয় সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সকে আমি যদি কমপ্লেক্স করতে চাই সেক্ষেত্রে ইটকে সাবজেক্ট করে নিয়ে আসতে হবে, দুটো ক্লজ বানাতে হবে। ইউ হ্যাভ টু মেক 2 ক্লজেস এবং ওখানে প্রথমে আমাকে ইট প্রোনাউনটাকে আমাকে সাবজেক্ট করে আনতে হবে। এবং যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট সেন্টেন্স, প্রেজেন্ট টেন্সে হবে, আমাদের ভার্ব টু বি ভার্ব থাকবে, আমরা ইজ নিয়ে, আমাদের ইজ এখানে আছেই, আমরা ইজ ব্যবহার করব। হাউ, লুক এট দিস সেন্টেন্স, ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ, ভেরি সিম্পল। এখানে হুইচ দিয়ে কিন্তু আমরা বলেছি একটু ইমপার্সোনাল থিং, অবজেক্ট, এগুলোর পরিবর্তে কিন্তু আমরা হুইচ ব্যবহার করে থাকি। ইট ইজ ওয়েলথ হুইচ ইজ ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। নেক্সট সেন্টেন্স ইজ বিউটি ইজ ট্রুথ। এখানে বিউটি এবং ট্রুথ দুটোই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। বিউটি এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। এটাকে যদি আমি কমপ্লেক্স করতে চাই, এগেইন ইউ হ্যাভ টু ইউজ দ্য ইমপার্সোনাল প্রোনাউন ইট। সো ইট ইজ বিউটি হুইচ ইজ ট্রুথ। ইট ইজ বিউটি হুইচ ইজ ট্রুথ। Now the question is, this type of sentences that use abstract nouns as subjects, so this type of sentences, when you want to make it compound, these sentences into compound, what should be done or what should you do? তুমি তখন কি করবে এই জাতীয় সেন্টেন্সগুলোকে যখন তুমি কম্পাউন্ড করবে? কম্পাউন্ডে খুবই ইজি। ইফ ইউ লুক অ্যাট দ্য কমপ্লেক্স সেন্টেন্স, দিস ইজ ভেরি ভেরি মাচ মোর ইজিয়ার আই থিঙ্ক। কারণ এখানে এই জিনিসটাকে হুইচের পরিবর্তে শুধু আমি যদি অ্যান্ড বসিয়ে দেই এবং ইটটাকে যদি আমি আরেকবার ব্যবহার করি তাহলে কিন্তু আমার সেন্টেন্সটি কমপ্লিট হয়ে যাবে। হুইচের পরিবর্তে অ্যান্ড এবং এখানে যে ইজ আছে তার আগে যদি আমি আরেকটা ইট নিয়ে আসি, আরেকটা ইটকে সাবজেক্ট করে নিয়ে আসি, তাহলেই কিন্তু আমার কম্পাউন্ড হয়ে যাবে। কিভাবে হবে আমরা এখানে দেখব। ইট ইজ হেলথ অ্যান্ড ইট ইজ ওয়েলথ। ইট ইজ হেলথ অ্যান্ড ইট ইজ ওয়েলথ, তার মানে হুইচের পরিবর্তে আমি এখানে অ্যান্ড বসিয়েছি এবং আরেকটা ইট এখানে ব্যবহার করেছি। ইট ইজ হেলথ অ্যান্ড ইট ইজ ওয়েলথ। দ্য নেক্সট সেন্টেন্স ইজ ইট ইজ বিউটি অ্যান্ড ইট ইজ ট্রুথ। সো দিস ইজ দ্য ওয়ে। এই উপায়ে কিন্তু আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনযুক্ত যে সিম্পল সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্স আছে সেগুলোকে কিন্তু আমরা একটার সাথে একটাকে আরেকটাতে আমরা ট্রান্সফর্ম করতে পারি। সো দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে। So dear students, I will stop today. Please watch this class attentively and try to understand the rules of joining sentences and how these rules of joining sentences are used in transforming sentences, transformation of sentences. So thank you very much and be safe. Allah Hafiz.